This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ওই নিচুতলার আক্রান্ত কর্মীদের পাশে তারা যে এখন শক্তিশালী নেতৃত্বকে চাইছেন সেটা নেতৃত্ব বুঝতে পারছেন তো। দেখুন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা প্রতিনিধি দল পাঠিয়েছে। এমন দল তো এর আগেও এসছে, এর এই আগের বিধানসভায়, সে পঞ্চায়েত ভোট পর্বের পর যতবার হিংসা হয়েছে, ভোটের সময়, ভোটের আগে, ভোটের পরে যখনই মারামারি খুনোখুনি হয়েছে, মানে যেটা এখন পশ্চিমবঙ্গের প্রায় উজ্জ্বল ট্র্যাডিশনের মতো হয়ে দাঁড়িয়েছে, তখনই তো এই সমস্ত বিভিন্ন কমিটি, বিভিন্ন নেতারা, বিভিন্ন প্রতিনিধি দল তারা এসছেন। ফল কী হয়েছে দেখুন, দলের লোকজন পাছে দলছুট হয়ে যায়, সেজন্যে পর্যবেক্ষক দল আগেও পাঠিয়েছে বিভিন্ন দল, সেই দল এসছে, চলে গেছে। লাভ কতটা হয়েছে তা কিন্তু এই নিচের তলার কর্মীরাই বলতে পারবেন। এবার তাদের মধ্যে যারা মুখ খুলছেন তারা বলছেন আশ্রয় বা খাদ্যের থেকেও তাদের নিরাপত্তাটা অনেক বেশি প্রয়োজন। এই নিরাপত্তা বিজেপি দেবে কী করে? এলাকায় যদি সংগঠনই না থাকে, সাংগঠনিকভাবে যদি তৃণমূলের মোকাবিলা ওই রাজ্য বিজেপি নেতারা করতে না পারেন, তাহলে কি করে ওই নিচু স্তরে থাকা কর্মীরা নিরাপত্তা পাবেন বলুন তো? সুকান্ত মজুমদার বলছেন যে অত্যাচারের শিকার হলে বিডিও অফিস ঘেরাও করতে হবে। আর শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি কর্মীদের বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীকে আরও কিছুদিন রাজ্যে থাকতে হবে, পুজো পর্যন্ত। বিরোধী দল নেতার মনে হচ্ছে অন্তত পুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রাখা দরকার, মানে কেন্দ্রীয় সুরক্ষা কবচ। এই কেন্দ্রীয় বাহিনী, এটাকে তিনি সুরক্ষা কবচ হিসেবে দেখছেন। এবার পুজো পর্যন্ত তাদের থাকা দরকার, এর মধ্যে দিয়ে জাস্ট দুটো প্রশ্ন মাথায় আসছে। তাহলে কি তিনি ধরে নিচ্ছেন যে পুজো পর্যন্ত কোনো রকমের ঠেকিয়ে দেখা গেলেই তাহলে আর কোনো সমস্যা হবে না, সব সমস্যা মিটেই যাবে? আর দ্বিতীয়ত, এই সুরক্ষা কবচ সেটার আবার ওই দুর্যোধনের উড়ুর মতো কোনো দুর্বল জায়গা নেই তো, এইটাও একটু ভেবে দেখা দরকার। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত সেন্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে। যারা আক্রান্ত হয়েছে, যারা আক্রমণকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। মানে রাজ্যপালের সঙ্গে দেখা করে মনের কথাটা জানিয়ে দিয়ে এসছেন বিরোধী দল নেতা। এবার প্রশ্ন হচ্ছে, এত দিন ধরে এত কিছু যে হচ্ছে, সে তো কেন্দ্রীয় বাহিনী থাকতেই হচ্ছে। বিজেপির কর্মীরা এই যে জেলায় জেলায় আক্রান্ত বলে অভিযোগ করছেন, সেখানেও তো ওই কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই এগুলো হচ্ছে। জগন্নাথ সরকার, রেখা পাত্রের মতো বিজেপির নেতা নেত্রীরা কি বলছেন জানেন? বলছেন কেন্দ্রীয় বাহিনী নাকি কোনো কাজ করছে না। দেখুন, ভোটের পর জাতীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেই বাহিনীকে পরিচালনার ভার তো এখন রাজ্যের ওপর। কেন্দ্রীয় বাহিনী যদি আরও কিছুদিন থাকে, তাহলে রাজ্যের হাতেই তার পরিচালনার ভার থেকে যাবে, এই অবস্থাতেই থাকবে। এবং সাম্প্রতিককালের যে হিংসাটা হয়েছে, এই অবস্থাতেই হয়েছে। সেটা কি শুভেন্দু অধিকারী জানেন না? দেখুন, বাহিনী থাকবে কি থাকবে না, কার্যক্ষেত্রে কি হবে সে না হয় পরে জানা যাবে, কিন্তু শুভেন্দু অধিকারী কেন বাহিনী রেখে দেওয়ার দাবি তুললেন, কেন এই তাসটা খেলতে গেলেন, সেটার মধ্যে আরও কোনো বিষয় আছে কি না সেটাই ভাবার চেষ্টা করছিলাম। কারণ ওই যেটা বললাম যে বাহিনী থাকাতেই যে এত কিছু হয়েছে এবং বাহিনীর রাশ যে এখানকার সরকারের হাতেই থাকবে, এটা তো তিনি জানেন। তারপরেও কেন খেললেন? সম্ভবত এই জন্যে খেললেন, এই চালে তিনি মনে করেছেন কর্মীদের মনোবল বাড়বে। এবার মনোবল যে বাড়বে সেটা নিয়ে কোনো সংশয় নেই, কারণ অনেকের কাছে এই কেন্দ্রীয় বাহিনী নামটাই একটা বড় ভরসা। কার্যক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আছে তো, এটা একটা এরকম ভরসা আর কি। দেখুন, হিংসার পরিস্থিতিতে যদি বিরোধী নেতা নেত্রীরা এই ধরনের বার্তা দেন বা বাহিনী রাখার কথা বলেন, সেটা দলের লোকজনকে একদিকে যেমন কোথাও গিয়ে আশ্বস্ত করবে, আর একটা অন্য দিকও আছে। ভোটে বিজেপির বিপর্যয়ের জন্য যেভাবে দলের লোকজন ঘুরিয়ে নেতৃত্বের দিকে আঙুল তুলছেন, বা বিভিন্ন নেতা ধরুন শুভেন্দুর দিকেও আঙুল তুলেছেন, যার জন্য তার মাঝখানে অভিমানও হয়েছিল, তিনি সভাপতি হওয়ার কোনো দৌড়ে নেই, এ সমস্ত বলেছিলেন টলেছিলেন। তো
সেই সমস্ত বিভিন্ন দিক থেকে ছুটে আসা তীরের ফলার থেকে বাঁচতে এটাও একটা সুরক্ষা কবচ হলেও হতে পারে কেন্দ্রীয় বাহিনী। কার জন্যে যে সুরক্ষা কবচ সেটা আমরা জানি না। এবার এটা যে টাইম মতো এটা বুঝতে পারছি যে সবাই একটা বন্দুক রাখার মতো কাঁধ খুঁজছেন। হয়তো বিজেপি রাজ্য নেতৃত্ব নিজেদের মুখ বাঁচাতে বাহিনীর আড়াল চাইছেন, আবার একই সঙ্গে তারা হয়তো এটা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করছেন যে এই বাহিনী তারা যতক্ষণ পর্যন্ত কোথাও ওই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে ছিল ততক্ষণ এতটা হিংসা হতে পারেনি। যে মুহূর্তে রাজ্যের হাতে চলে এসছে তখনই তাদের বসিয়ে রাখা হচ্ছে, ব্যবহার করছে না এবং হিংসা হচ্ছে। ফলে এই সুযোগে আরেকবার এখানকার রাজ্য সরকারকে, শাসক দলকে চাপে ফেলা যাবে, এটা তারা ভাবছেন। মোদ্দা কথা, হিংসা এর ফাঁক দিয়ে এই বিভিন্ন সুরক্ষা কবচ কে কীভাবে দেখছেন, কে কীভাবে রাখছেন তা আমরা জানি না, কিন্তু তার ফাঁক গলে ওই দুর্বলতা, দুর্যোধনের উড়ু, সেই জায়গা দিয়ে রমিয়ে হিংসা চলছে। সেটা তো আমাদের ক্যামেরাতেই উঠে এসছে। এবার দেখুন কোথায় কোন নেতা কিভাবে চাল দিচ্ছেন এবং কোথায় কোথায় তার মধ্যে দুর্বলতা তৈরি হচ্ছে, এগুলো বুঝতে গেলে কিন্তু মনে হচ্ছে আরও কয়েকটা কথা এই সুরক্ষা কবচগুলো নিয়ে সেটা আজ বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। ম্যান অফ দ্য ম্যাচের পোস্টার পড়েছিল 2016 বিধানসভা ভোটের পর, আপনাদের মনে আছে। 2021 পর ফের ম্যান অফ দ্য ম্যাচের ব্যানার ঝুলেছিল ওই দক্ষিণ কলকাতার হটস্পটে, এটাও আপনাদের মনে আছে। 2024 পর কিন্তু সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে গেম চেঞ্জার পোস্টারে। এবার এগুলো সবই একই দিকে যাচ্ছে আর কি। তৃণমূলের অন্দরে অভিষেক অনুগামীরা বারবার একদম সমান্তরাল একটা অ্যাওয়ার্ড সেরিমনি করে তাদের নেতাকে অ্যাওয়ার্ড দিয়েই চলেছেন, কিন্তু তৃণমূলের ভেতরে থেকে কেউ যেটা সাহস করে এখনও বলতে পারেননি, সেই সাহসটা কিন্তু দেখিয়ে ফেলেছেন তৃণমূল ছেড়ে আসা একজন, মানে এখন বিজেপির লোক অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক হঠাৎ করে বলে দিলেন অভিষেক সক্ষম, পুলিশের দায়িত্বটাকে ভাইপোকে দিয়ে দিন মুখ্যমন্ত্রী। এবার পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছেন অর্জুন সিং। এইবার এই ভাইপোটা কিন্তু একটা কবচ শব্দ, কবচ কোটান কোট, মানে আদালতে মানহানির মামলা হলে অর্জুন দায় এড়াতে পারবেন। শুভেন্দু অধিকারী কৌশলটা তিনি ভালো রপ্ত করে নিচ্ছেন সেটা বুঝতে পারছি, কিন্তু শুভেন্দু সাধারণত ভাইপো শব্দটা নিন্দে করতেই ব্যবহার করেন। তো অর্জুন কি করলেন সেটা বোঝা গেল না, কিন্তু তিনি বললেন ভাইপো সক্ষম, ভাইপোকে পুলিশ মন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিন মুখ্যমন্ত্রী। পুলিশ মন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত, ছেড়ে দেওয়া উচিত, ওনার ভাইপো কাছে দিয়ে দিন। সক্ষম আছে ভাইপো, কেন উনি তো কিছুই করতে পারছেন না, ভাইপোই করুক। ভাইপোর জন্য তো উনি অনেক কিছু করছেন, তা ভাইপোকে দিয়ে দিন, আর কি আছে। শেষে একটা শ্লেষের হাসি আছে, কিন্তু তাও ধরে নিচ্ছি যে দেখুন পুলিশ তো আলটিমেটলি আমাদের কিছু হলে আমরা পুলিশের দিকে তাকাই, পুলিশ বাঁচাবে, তারাই আমাদের সুরক্ষা কবচ, রক্ষা কবচ। এবার 2013-এ এরপর থেকে মনে হচ্ছে জানেন তো আরও অনেকগুলো বিষয়ে পরপর মাথার মধ্যে আসছে, আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। 2013-র কথা, গোয়ায় সেবার বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক বসেছিল, সেখানেই মোদিকে জাতীয় নেতৃত্বে আনার দাবি জানিয়েছিলেন গোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী মনোহর পারিকর। এমন যে হতে পারে সে খবরটা কিন্তু লালকৃষ্ণ আদবানির কাছে ছিল, তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেবার আর গোয়া যাননি। মনোহর পারিকরের নাম না করে প্রবীণতন্ত্রকে পচা আচার বলেছিলেন। আর গোয়া বৈঠকের পর বিজেপির সব পদ থেকে ইস্তফা দিয়ে দেন লালকৃষ্ণ আদবানি। পরে অবশ্য ইস্তফা প্রত্যাহার করেন তিনি, কিন্তু দলই তাকে একটা সময় ওই মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেয়, সেখানেই এখনও রয়েছেন। এবার সুসংগঠিত দলে পরিবর্তনের দাবিটা কিন্তু এভাবেই ওঠে, এভাবেই পুরো ব্যাপারটাকে সুচারুভাবে সম্পন্ন করা হয়। গোয়ায় মুখ্যমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নয়, ইতিহাস কোথাও গিয়ে পারিক্করকে মনে রাখবে
ওই মোদির নামটা সর্বশক্তি দিয়ে উচ্চারণ করার জন্য। তখন বিজেপির গঠনতন্ত্রে পারিক্কার যে খুব ওজনদার কোনো নেতা ছিলেন তাও কিন্তু নয়। সাধারণত বুড়োদের বিদায় নিতে বলার কাজটা ওজনদার নেতাদের দিয়ে করানো হয় না, অপেক্ষাকৃত তরুণরাই সেটা করে থাকেন। কিন্তু আওয়াজটা দলের ভেতর থেকেই ওঠে। এবার অর্জুন সিং, এতগুলো কথা বললাম তার কারণ হঠাৎ মনে পড়ে গেল, এই কোথাও গিয়ে একটা মিল পাচ্ছি জানেন তো। মানে অর্জুন সিং তিনি একটা আওয়াজ তুলেছেন, কিন্তু তিনি তো বিজেপিতেই রয়েছেন বলে মনে হয়। ব্যারাকপুরে বিজেপির প্রতীকে লড়ে হেরেছেন। বিরোধী দল থেকে তাহলে অভিষেকের নাম প্রস্তাব করা হচ্ছে কেন? অবশ্য বিজেপি আনুষ্ঠানিকভাবে কিন্তু এই প্রস্তাব করেনি, এটা অর্জুনের একদমই ব্যক্তিগত মত। হয়তো শেষে একটা শ্লেষের হাসিও আছে, কিন্তু আমরা এটা কিন্তু ভুলে যাইনি যে অভিষেকের হাত ধরেই অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরেছিলেন। আবার অর্জুনকে সরিয়ে অভিষেক ঘনিষ্ঠ পার্থ ভৌমিকই ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন এবং অর্জুনকে হারিয়ে জিতেছেন। সেই পার্থ ভৌমিক কিন্তু আমাদের স্টুডিওতে এসে বলেছিলেন অর্জুনকে হারানোই সেটা পরিকল্পনা ছিল, আর সেই পরিকল্পনার অঙ্গই ছিল অর্জুনকে ফেরানো। দলে ফিরিয়ে তাকে টিকিট দেওয়া হবে না, তিনি অন্য দলে গিয়ে লড়বেন, তার গ্রহণযোগ্যতা একদম শেষ হয়ে যাবে, রাজনৈতিক কেরিয়ারটা একদম গোড়ার থেকে উপরে ফেলা যাবে। এবার এত কিছুর পরেও অর্জুন অভিষেককে সক্ষম বলছেন। তিনিও কি তৃণমূলকে সেটাই ফিরিয়ে দিতে চাইছেন যেটা তৃণমূল থেকে তিনি পেয়েছেন? হতে পারে তিনি শিখেছেন, ঠেকে শিখেছেন, তাই জন্য সেটা এখন প্রয়োগ করার চেষ্টা করছেন। দেখুন, এমনিতে অর্জুন যেটা বলেছেন সেটাই কিন্তু খুব একটা নতুনত্ব কিছু নেই। এই রাজ্যে এরকম নজির রয়েছে। জ্যোতি বসু জমানার শেষ লগ্নে বুদ্ধদেব ভট্টাচার্যই পুলিশটা সামলাতেন, পরে বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী হন, আর তারপর থেকে অবশ্য পুলিশ ওই মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণেই থাকে। এবার অর্জুন সিং যদি অভিষেকের হাতে পুলিশ তুলে দেওয়ার পরামর্শ দেন, তাহলে তো এই সম্ভাবনাটার কথাই সবার মাথার মধ্যে প্রথম আসবে। মানে ধীরে ধীরে কোথাও গিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিচ্ছে না তো অর্জুন। মানে প্রস্তাবটা কিন্তু এমন যে তৃণমূলের অন্দরই এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। আর অর্জুন যে দলে এখন বর্তমানে রয়েছেন বলে জানি, আমার ধারণা সেই বিজেপির তারাও কিন্তু যথারীতি ক্লুলেস এবং হতভম্ব। ভারতবর্ষের অন্যতম সফলতম মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী আজকের দিনেও ভারতবর্ষের অন্যতম নিরাপদ রাজ্যের নাম পশ্চিমবাংলা। টিকিট না পেয়ে অন্য দলে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেষ্টা করেছিলেন ভোটে জেতার, মানুষ তাদের প্রত্যাখ্যান করে দিয়েছে। হারটাকে মেনে নিতে হবে। আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এইসব কথা বলে ভাঙন ধরানোর চেষ্টা করে মূর্খের স্বর্গে বাস করবেন না। অর্জুন সিং ব্যারাকপুরে বলেছে পুলিশের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে তার ভাইপোকে দিয়ে দেওয়া উচিত। তিনি অনেক বেশি সিং এর অভিজ্ঞতা অনেক বেশি, তিনি যা বলেছেন তার অভিজ্ঞতার ভিত্তিতে